পদ্মচা পর্ব ৮৫ মঙ্গলবার দুপুর ১২টা হাওলাদার বাড়িতে কারো কোনো সাড়া শব্দ নেই। আলগোঘরের বারান্দায় মজিদ বসে আছেন, তার সামনে খলিল এবং রিদওয়ান। রিদওয়ান চারপাশ দেখে মজিদের দিকে ঝুঁকে বলল, কাকা, পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে, তার আগে আমাদের কিছু করতে হবে। মজিদ পান চিবিনি চিবুতে বললেন, কোন পরিস্থিতি? আমিরের হাবভাব ভালো না, ও কখন আমাদের ওপর চড়া হয়ে যায় জানি না। আপনি, আমি, আব্বা সবাই জানি আমির কি করতে পারে। আমির আমাকে আর আব্বাকে কখনোই পছন্দ করেনি, আপনাকেও সেদিন মারল। তাছাড়া আমাদের ওপর আমিরের পুরনো একটা ক্ষোভ আছে। মজিদ পান চিবানো বন্ধ করে বললেন, বাবু আমাদের খুন করবে? রিদওয়ান সোজা হয়ে বসল, লম্বা করে নিঃশ্বাস নিয়ে বলল, কাকা, আমির পদ্মচার জন্য পাগল, পদ্মচার জন্য অনেক কিছু করতে পারে। আমাদের খুন করে পদ্মজাকে নিয়ে ভালো থাকতে চাইতেই পারে। মজিদ হাসলেন, যেন রিদওয়ান কোনো কৌতুক বলেছে। রিদওয়ান অধৈর্য হয়ে পড়ে, বলল, কাকা, বিশ্বাস করুন, আমি আমিরের চোখে মুখে কিছু একটা দেখেছি। ও কিছু একটা করতে যাচ্ছে, আর পদ্মজা তো আছেই। পদ্মজা এত শান্ত স্বাভাবিক, মনে হচ্ছে কিছুই হয়নি। এসব লক্ষণ কিন্তু ভালো না কাকা। আমির যেমন ভয়ঙ্কর, পদ্মজাও তেমন ভয়ঙ্কর, যে কোনো মুহূর্তে আমাদের ক্ষতি করতে পারে। মজিদ হাওলাদার মেরুদণ্ড সোজা করে বসলেন, গুরুতর ভঙ্গিতে বললেন, পদ্মজাকে নিয়ে আমারও চিন্তা আছে। এই মেয়ের চোখের দিকে তাকানো যায় না। মজিদ হাওলাদারের কল্পনায় পদ্মজার চোখ দুটি ভেসে ওঠে। সবসময় তিনি পদ্মজার চোখের ভেতর আগ্নেয়গিরি দেখতে পান। তিনি দ্রুত মাথা ঝাঁকালেন, বললেন, খলিল, পদ্মজার কিছু একটা করতে হবে। এই মেয়ে ক্ষতিকর, ধরে বেঁধে লাখার মেয়ে না। খলিল বললেন, এই ছেড়ি এত কিছু দেইখাও ডরায় নাই, আর কেমনে ডরাইব? মজিদ থুথু ফেলে বললেন, পদ্মজাকে রাখাই যাবে না, এই দায়িত্ব রিদুর। রিদওয়ানের চোখ দুটি জলজল করে উঠল। পরপরই সেই আলো নিভে গেল। সে প্রশ্ন করল, আর আমির? আমির পদ্মজার ক্ষতি মানবে না। মজিদ চিন্তায় পড়ে যান, কিছু বলতে পারলেন না। রিদওয়ান উত্তেজিত, সে চেয়ার ছেড়ে মজিদের পায়ের কাছে বসল, বলল, কাকা, গত পরশু যা হল, আমির জানতে পারলে আপনাকে, আমাকে আর আব্বাকে কাউকে ছাড়বে না। আমির গ্রামের সবাইকে ডেকে সবকিছু বলে দিতে পারে। মজিদ ধমকে উঠলেন, বাবু এটা কখনো করবে না, নিজের ক্ষতি করবে না। করবে কাকা, করবে। ওর মাথা ঠিক নাই, আমাদের ক্ষতি করতে ওর হাত কাঁপবে না, মাথাও কাজ করবে না। আর নিজের ক্ষতি তো এখনই করতেছে, পরেও করতে পারবে। মজিদ হাওলাদারের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ পড়ে। রিদওয়ানের কথায় যুক্তি আছে। রিদওয়ান বলল, কাকা, আমির এখন আমাদের জন্য হুমকি। মজিদ হাওলাদার রিদওয়ানের দিকে ঝুঁকে বললেন, আমির ছাড়া আমরা অচল রিদু। এখনের মানুষ সচেতন, বুদ্ধিমান, আইন শক্তিশালী, এমন অবস্থায় আমির ছাড়া কি করে চলবে? আমিরের মাথা পরিষ্কার, একবার দুবার না, বারবার পুলিশ সন্দেহ করেও সন্দেহ ধরে রাখতে পারেনি। আমির সামলিয়েছে। রিদওয়ান আশ্বাস দিল, কাকা, আমরা সাবধান থাকব। আপনাদের ৫০ বছরের অভিজ্ঞতা আছে, আর আমার ২০ বছরের অভিজ্ঞতা, আমরা চাইলে সামলাতে পারব। মজিদ হাওলাদার রিদওয়ানের দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন, বললেন, বাবুর জায়গা নেওয়ার জন্য এসব বলছিস? রিদওয়ানের চোখে মুখে হতাশার ছাপ পড়ল। সে চেয়ারে উঠে বসল, বলল, আমার একার কোনো স্বার্থসিদ্ধি নাই কাকা, আব্বার আপনাকেও বাঁচাতে চাইছি। আমির আগের আমির নাই, আপনার বড় ভুল পদ্মজার সাথে আমিরের বিয়ে দেয়া। মজিদ হাওলাদার উঠে দাঁড়ালেন, গম্ভীর স্বরে বললেন, আমার ছেলের সাথে আমি কথা বলবো, তারপর সিদ্ধান্ত নেব। মজিদ হাওলাদার চলে যান। তিনি চোখের আড়াল হতেই রিদওয়ান মজিদের চেয়ার লাথি দিয়ে ফেলে দিল। রাগে গজগজ করতে করতে বলল, শুয়োরের বাচ্চা। খলিল রিদওয়ানের উড়ুতে এক হাত রেখে বললেন, মাথাটা ঠান্ডা করো আব্বা। রিদওয়ান চোখ বড় বড় করে বলল, আর কতদিন ওদের বাপ ব্যাটার কামলা খাটব? আদেশ মানব, মার খাব, বলতে পারেন? আমার বাধ্য হয়ে বলতে হচ্ছে, আপনি অকর্মার ঢেকি আব্বা। কাকা সবকিছু আমিরের নামে করে দিল, আপনি টু শব্দও করেননি। খলিল হাওলাদার দাঁতে দাঁত চেপে চুপ করে রইলেন। তিনি ছোট থেকেই মনে মনে মজিদের ওপর ক্ষিপ্ত। গোপনে অনেক পরিকল্পনাই করেছেন, কখনো তা বাস্তবে রূপ নেয়নি। লতিফা পদ্মজার ঘরে প্রবেশ করে দেখল, পদ্মজা নেই। সে হাতের বস্তা পালঙ্কের নিচে রাখল। বস্তার ভেতর পদ্মজার চাওয়া কিছু জিনিসপত্র রয়েছে। লতিফা ঘর থেকে বেরোবার জন্য উদ্যত হয়। তখন গোসলখানা থেকে পদ্মজা বেরোল। পদ্মজাকে দেখে লতিফার শরীর কেঁপে ওঠে। পদ্মজার পরনে একদম সাদা শাড়ি, ভেজা চুল থেকে টুপটুপ করে জল পড়ছে। এই সন্ধেবেলা সে গোসল করেছে? বাঁকানো কোমর, ধবধবে ফর্সা গায়ের রং, ঘন কালো লম্বা চুল, রক্তজবা ঠোঁট, মসৃণ ত্বক থাকা সত্ত্বেও তাকে ভয়ঙ্কর দেখাচ্ছে। পদ্মজা তো বিবাহিত, সে কেন সাদা শাড়ি পরল? লতিফার অনুভব হয় তার পায়ের তলার মেঝে কেঁপে উঠেছে। পদ্মজা চুল মুছতে মুছতে বলল, যা আনতে বলেছিলাম এনেছ?
লতিফা নিরুত্তর। পদ্মজা লতিফার দিকে তাকাল। লতিফা হাঁ করে তাকিয়ে আছে। পদ্মজা ডাকল, লুতুবুবু। লতিফা এগিয়ে আসে, তার বিস্ময়কর চাহনি। পদ্মজা লতিফার বিস্ময়ের কারণ বুঝতে পেরেছে। লতিফা বলল, তুমি সাদা কাপড় পিনল ক্যারে? পদ্মজা হেসে বলল, বলা যাবে না। লতিফা বলার মতো কথা খুঁজে পেল না। পদ্মজা আলমারি থেকে ছাইরঙা ব্লাউজ বের করল। বিছানার উপর বসে বলল, লুতুবুবু, ব্লাউজের এপাশটা সেলাই করে দাও, তোমার হাতের সেলাই খুব সুন্দর হয়। লতিফা ধীর পায়ে পদ্মজার সামনে এসে দাঁড়াল। পদ্মজার হাত থেকে ব্লাউজ নিয়ে বিছানায় বসল। পদ্মজা একটা ছোট বাক্স থেকে সুই সুতো বের করে লতিফাকে দিল। লতিফা রয়ে শয়ে বলল, শাড়িটা কি বুড়ির? পদ্মজা ছোট করে জবাব দিল, হুঁ। লতিফা বলল, হ, কাপড়টা দেইখাই চিনসি। পদ্মজা বলল, দাদুর অবস্থা খুব বাজে, শরীরে মাছি বসে, বাজে গন্ধ বেরোয়, যন্ত্রণায় ছটফট করে। লতিফা হঠাৎ করেই হৈ হৈ করে উঠল। আল্লাহর শাস্তি আল্লাই দেয় বইন, বুড়ির সাথে উচিত হইতেছে পদ্ম, বুড়ি মরুক, মরুক। পদ্মজা নরম স্বরে বলল, এভাবে বলো না বুবু, এভাবে বলতে নেই। লতিফা পদ্মজার চোখের দিকে তাকাল। হাতের ব্লাউজটা বিছানায় রেখে পদ্মজার এক হাত চেপে ধরে বলল, পদ্ম, তুমি সাদা কাপড় কিনলে ক্যারে, আমারে কও। লতিফার চোখে মুখে জানার প্রবল আগ্রহ। পদ্মজা ধীরে সুস্থে বলল, আমি ধরে নিয়েছি আমার স্বামী মৃত। কিন্তু এইটা তো মিছা। পদ্মজা গাঢ় নিঃশ্বাস ফেলে বলল, এটা সত্য হবে বুবু। পদ্মজা, কিছু বলো না বুবু, এই সাদা রং আমার আত্মবিশ্বাস আর সাহসকে দ্বিগুণ করে দিয়েছে। সারা জীবন ভয়ে চুপ থেকেছ, অন্যায়কে পাপকে সমর্থন করেছ, এবার অন্তত থেকো না। মরতে হবে তো, তাই না? কবরে কি জবাব দিবে? লতিফা মাথা নিচু করল। ক্ষণমুহূর্ত পর বলল, আমি তো কইছি, তোমার সব কথা মাইনা চললাম, এখনও কইতেছি, সব মাইনা চললাম। এবার বলো, যা আনতে বলেছিলাম এনেছ? হ, আনসি, পালঙ্কের নিচে রাখছি। পদ্মজা বস্তার ভেতর থেকে দুটো রামদা, একটা চাপাতি বের করল। লতিফা বলল, পদ্ম, আমার অনেক ডর লাগতাছে। পদ্মজা রামদার আগা দেখতে দেখতে বলল, কি জন্য? তুমি যদি না পারো তোমারে ওরা মাইরা ফেলবে। লতিফার কণ্ঠে ভয়। পদ্মজা ঘাড় হুড়িয়ে লতিফার দিকে তাকাল। তার চোখ মুখের রং পাল্টে গেছে। পদ্মজা বলল, আজ অনুশীলন করব, দেখা যাক আমার হাত কতটা সাহসী। কথা শেষ করে পদ্মজা হাসল। লতিফার অশান্তি হচ্ছে, সামনে কি হবে সে জানে না, কিন্তু যাই হোক খুব খারাপ হবে। পদ্মজা চাপাতি হাতে নিয়ে লতিফাকে ডাকল, বুবু। কও পদ্ম। জসিম গতকাল থেকে তোমার পিছনে ঘুরঘুর করছে দেখলাম। লতিফার মনোযোগ সেলাইয়ে। সে সেলাই করতে করতে বলল, জসিম আমারে খারাপ প্রস্তাব দিছে, ডর দেখাইছে, রাজি না হইলে জোর কইরা নাকি খারাপ কাম করবে। ধর্ষণের হুমকি দিল? হ। জসিম, হাবু কতদিন ধরে কাজ করে এখানে? অনেক বছর, 10-12 বছর তো হবেই। পদ্মজা চাপাতি দিয়ে রামদায় মৈদু আঘাত করে বলল, হাবু তো এখন নাই, তাহলে শুরুটা জসিম দিয়েই হোক। লতিফা চুপ রইল। তার কাছে খুন স্বাভাবিক ব্যাপার। অনেক খুন সে নিজের চোখে দেখেছে, তাই খুন খারাপিতে তার ভয় নেই। কিন্তু এইবার ভয় হচ্ছে, খুব ভয় হচ্ছে। পদ্মজা সরাসরি কিছু বলেনি, তবে বোঝা যাচ্ছে সে কি করতে চলেছে। যদি পদ্মজা ধরা পড়ে যায়, তখন কি হবে? লতিফা ঢোক গিলল, সেলাইয়ে মন দেওয়ার চেষ্টা করল। পদ্মজা প্রশ্ন করল, মগা কি এসবের সাথে জড়িত? মগা অনেক ভালা পদ্ম, বাড়ির টুকটাক টাম করে, বেককলের মতো, আর খালি ঘুমায়, ওর ভিতরে প্যাচগছ নাই। বাড়ির ভেতর কখনো মেয়ে নিয়ে আসা হয়নি? বাইচা আছে এমন আনে নাই, মরা আনছে। পদ্মজা চমকে তাকাল, প্রশ্ন করল, মৃত মেয়ে দিয়ে কি করে? লতিফা দরজার দিকে তাকাল। পদ্মজা দ্রুত উঠে যায় দরজা বন্ধ করতে। তারপর লতিফার সামনে এসে বসল। লতিফা বলল, যে ছেড়েই বেশি সুন্দর থাকে, জানে মারার পরেও রিদওয়ান ভাইজানে তারে ছাড়ে না। মরা মানুষের শরীরের উপর টান খলিল কাকারা ছিল, রিদওয়ান ভাইজানেও এই স্বভাব পাইছে। পদ্মজার গা গুলিয়ে ওঠে, বমি গলায় চলে আসে। সে এক হাতে মুখ চেপে ধরল, ঘৃণায় তার চোখে জলে ছলছল করে ওঠে। লতিফা বলল, রিদু ভাইজানে কয়দিন আগেও বস্তাত ভৈরা এক ছেড়িরে বাড়ির ছাদে আনছিল। 3তলা ঘরের দরজায় তালা আছিল, তাই ছাদে গেছিল। পরে আমি চাবি লইয়া গেছি, বস্তা থাইকা রক্ত পড়ছিল, শীতের মাঝে কাইপা কাইপা আমি রক্ত ধুইছি। পদ্মজা কোনোমতে বলল, তখন আমি এখানে ছিলাম? হ, পূর্ণা আর মৃদুল ভাইজানেও আছিল। পদ্মজা এক হাত কপালে ঠেকিয়ে বলল, আল্লাহ, তাও আমার চোখে পড়ে নেই। পদ্মজা সেকেন্ড ডুয়েকের জন্য থামল, তারপর বলল, এমনকি আমি 3তলার এক ঘর থেকে বোটকা গন্ধ পেয়েছিলাম, তবুও ভাবিনি এই বাড়িতে এত ভয়ঙ্কর ঘটনা ঘটে।
লতিফার সেলাই শেষ। সে ব্লাউজটি পদ্মজার উরুর ওপর রেখে বলল, ল তোমার ব্লাউজ। পদ্মজার আগে কিরমির করে লতিফাকে বলল, দেখো, রিদওয়ানের শরীর টুকরো টুকরো করে কুকুরের সামনে ছুঁড়ে দেব আমি। লতিফা এতক্ষণে হাসল, বলল, আল্লাহ তোমারে শক্তি দেউক। পদ্মজার ডান হাত কাঁপছে, সে তার ধৈর্য ধরে রাখতে পারছে না। এই মুহূর্তে সে যা শুনেছে তারপর শান্ত থাকা সম্ভব নয়। লতিফা পদ্মজার মস্তিষ্ক অন্য প্রসঙ্গে নেওয়ার জন্য বলল, পারিজারে ক্যালা মারছে জানো বদ্দ? পদ্মজা লতিফার দিকে তাকাল। পারিজার কথা মনে পড়লেই তার বুকের ব্যথা বেড়ে যায়। সে ম্লান হেসে বলল, না, কিন্তু আন্দাজ করতে পেরেছি। আমির ভাইজানে জানে। সেটাও এখন বুঝতে পারছি। শুনেছি তার আড়ালে একটা পাখিও উড়ে যেতে পারে না। সেখানে আমার মেয়ের খুনিকে সে চিনবে না? অবশ্যই চিনবে, কিন্তু কিছু করেনি, কারণ এতে তার লোক কমে যাবে, ব্যবসার ক্ষতি হবে। কিছু যে করে নাই এইটাও ঠিক না। 1 মাস পরে আমির ভাইজানে জানছে রিদু ভাইজানে হাবলু মিয়ারে দিয়া পারিজারে খুন করাইছে। সব যাইনা হাবলু মিয়ারে আমির ভাইজানে কুড়াল দিয়া কুপাইছে। রিদু ভাইজানরে আমির ভাইজানে খুন করতে চাইছিল, কিন্তু বড় কাকার লাইগা পারে নাই। তয় মাসখানেক হাসপাতালে আসিল। বছরখানেক রিদু ভাইজানে আমির ভাইজানের সামনে যায় নাই। পদ্মজা 2 হাতে চাদর খামচে ধরল। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সে কান্নামাখা স্বরে বলল, কি নিষ্ঠুর ওরা, আমার ছোট বাচ্চা। লতিফার পদ্মজার জন্য খুব মায়া হয়। মেয়েটা বড় বড় আঘাত সহ্য করে যাচ্ছে। পদ্মজা বলল, আমির হাওলাদার তার কাছ থেকে সবকিছু কেড়ে নিত বলে সে আমার মেয়েকে কেড়ে নিয়েছে, তাই না? লতিফা হ্যাঁ সূচক মাথা নাড়াল। পদ্মজা কাদো কাদো স্বরে বলল, প্রতিশোধ নিয়েছে সে, আমিও নেব। করুণ মৃত্যু হবে তার। এত বড় সাহস কি করে পেল সে? আমির হাওলাদারের মেয়েকে খুন করার সাহস রিদওয়ানের থাকার কথা না। তার পিছনে মজিদ হাওলাদার আর তার ভাই ছিল, তাদের সমর্থন ছিল। সে জানত তাকে বাঁচানোর জন্য ঢাল হবে তারা। লতিফা বিচলিত হয়ে বলল, কাইন্দ না পদ্ম, আর কাইন্দ না। পদ্মজা 2 হাতে চোখের জল মুছে বলল, কাঁদব না আমি। আমার ছোট মেয়ে জান্নাতে তার নানুর সাথে আছে, সে সুখে আছে। এই জগতে তার না থাকাটাই ভালো হয়েছে বুবু। পদ্মজাকে যত দেখে তত অবাক হয় লতিফা। এই নারী কিসের তৈরি? এত যন্ত্রণা, এত দুঃখ নিয়েও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গ্রামবাসীর ছিচ্ছি চিৎকার তাকে দুর্বল করতে পারেনি। যতবার ভেঙে যায় ততবার চোখের জল মুছে নতুন উদ্যমে বেঁচে ওঠে। লতিফা দ্বিধাভরা কণ্ঠে বলল, আমি তোমারে একবার জড়ায়া ধরি পদ্ম। লতিফা ঘর ছেড়ে বেরিয়ে গেছে অনেকক্ষণ। এশার নামাজ আদায় করে পদ্মজা ঘর থেকে বের হল। দরজার পাশে জসিম নেই। একটু আগেই সে জসিমের কাশি শুনেছে। কোথায় গেল? অন্দরমহল অন্ধকারে ছেয়ে আছে। সন্ধ্যার পরপর বিদ্যুৎ চলে যাওয়ার ব্যাপারটা বিরক্তিকর। বাড়িতে সারশব্দও নেই, কখনোই থাকে না। সন্ধ্যা হলেই আলো ঘুমিয়ে পড়ে। রিনু তার ঘরে শুয়ে থাকে। লতিফা রান্নাঘরে টুকটাক কাজ করে, সবার আদেশ শুনে। আর এখন সবার খেয়ে দিয়ে নিজের ঘরে যাওয়ার সময়। আর এই মুহূর্তেই জসিম উধাও। পদ্মজার স্নায়ু সাবধান হয়ে উঠল। লতিফা রান্নাঘরে থালাবাসন ধুচ্ছে। থালাবাসন ধোয়া শেষে পানি গরম করার জন্য চুলায় আগুন ধরাল। রান্নাঘরে আর আলো নেই। জসিম লতিফার পিছনে গিয়ে দাঁড়ায়। লতিফা জসিমের উপস্থিতি টের পেয়ে কপাল কুঞ্চিত করল। পিছনে ফিরে বলল, আপনি আমার পিছনে ঘুরতাছেন ক্যারে? তোরে আমার পছন্দ হইছে, আমার লগে আয়। আমি যাইতাম না। আরে আয় আয়। জসিম হাসল, তার বিদঘুটে হাসি। সে অনেক চিকন হলেও তালগাছের মতো লম্বা। লতিফার মাথা উঁচু করে তাকাতে হয়। লতিফা জসিমের আক্রমণের জন্য মনে মনে প্রস্তুত ছিল। সে সজোরে প্রবল কণ্ঠে বলল, এনথাইকা বাইর হয়া যা কুত্তার বাচ্চা, নাইলে তোরে আমি দা দিয়া কুপাইয়াম। জসিম লতিফার ব্লাউজ টেনে ধরে। লতিফা চিৎকার করে দা হাতে নিতেই জসিম লাথি দিয়ে দা সরিয়ে দেয়। লতিফা জসিমকে তার কাছ থেকে সরানোর চেষ্টা করে। দুজনের মাঝে ধস্তাধস্তি শুরু হয়। জসিম গায়ের জোরে লতিফার স্পর্শকাতর স্থানে ছুতেই লতিফা চিৎকার করে মজিদ আর আমিনাকে ডাকল। জসিম টেনে হিচে লতিফার শাড়ি খুলে ফেলে। লতিফার গায়ে হাত দেওয়ার অনুমতি সে খলিলের কাছে পেয়েছে। যদিও খলিল বলেছিল বাড়িতে কিছু না করতে, কিন্তু জসিম সে কথা শোনেনি। ফলে তার পরিণতি ভয়ঙ্কর হয়। সাদা শাড়ির আবরণে আচ্ছাদিত পদ্মজা রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। তার হাতে রামদা। লতিফা পদ্মজাকে দেখে জসিমকে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে। পদ্মজা শক্ত করে রামদা ধরল। তারপর জার্জের বাচ্চা মর বলে পিছন থেকে জসিমের গলায় কোপ বসাল। জসিমের গলা অর্ধেক কেটে যায়। রক্ত ছিটকে পড়ে পদ্মজার গায়ে। লতিফার নাক মুখ রক্তে ভেসে যায়। কিছু রক্ত ছিটকে আগুনে পড়ে। রক্তে রান্নাঘরের থালা বাসন পাতিল রাঙা হয়ে ওঠে। দেহটি সজোরে শব্দ তুলে মেঝেতে পড়ে।
লতিফার মুখ দিয়ে রক্ত প্রবেশ করায় সে বমি করতে থাকে। পদ্মজার বুক হাঁপড়ের মতো উঠানামা করছে। সে চোখ বুজে লম্বা করে নিঃশ্বাস নিয়ে স্থির হল। তারপর লতিফার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, এটা কিন্তু আমার দ্বিতীয় শিকার ছিল।